হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকে সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে যখনই ছাদে এসেছি, সবার আগেই চোখ পড়েছে এই গোলাপ ফুলটার দিকে। রংটা কিন্তু ভারী সুন্দর হয়েছে। আর বাগানে এসে আজকে একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে লঙ্কা গাছটার পাতা কুঁকড়ানো শুরু করেছে। তো লঙ্কা গাছে পাতা কুঁকড়ালে কিভাবে আপনারা তার পরিচর্যা করবেন আজকের ভিডিওতে সেটাই দেখব। লঙ্কা গাছ কিন্তু খুবই সাধারণ একটা গাছ, আর সহজেই বাড়ির দানা থেকেই চারা তৈরি করে লাগিয়ে নেওয়া যায়। আর একটা লঙ্কা গাছ লাগালে সেখান থেকে প্রায় 1 থেকে 2 বছর খুব ভালোভাবেই হারভেস্টিং পাওয়া যায়। আর কিন্তু লঙ্কা গাছের একটা প্রধান সমস্যা হচ্ছে এর এই পাতা কুঁচকে যাওয়ার সমস্যা, আর একটা পোকার আক্রমণও হয় মাঝে মধ্যে। কিন্তু সব থেকে বড় সমস্যা যেটা হয় লঙ্কা গাছ যার কারণে মরে যায়, সেটা হলো পাতা কুঁকড়াবার সমস্যা। তো পাতা যদি আপনাদেরও কুঁকড়িয়ে যায় লঙ্কার, তাহলে কিভাবে তার পরিচর্যা করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটিই বলবো। আর এদিকে আজকে দেখুন বেশ খানিকটা পেঁয়াজ কলিও রেডি হয়ে গেছে, সেগুলোকেও হারভেস্ট করব। আর এই যে দেখুন, কিছুদিন আগেই দানা থেকে চারা তৈরি করেছিলাম, আর গাছটির পাতাগুলো একদম কুঁকড়ানো শুরু করে দিয়েছে। কিছুদিন আগে কি করেছিলাম, গাছের ডগাগুলোকে কেটে দিয়েছিলাম, তাতে গাছ ভালোই ঝোপালো হয়েছিল। কিন্তু ফাঙ্গাসের আক্রমণে এই যে পাতা কুঁকড়ানো শুরু করে দিয়েছে। এখনই এর পরিচর্যা না করলে আস্তে আস্তে গাছটা পুরোই নিতিয়ে পড়বে আর মরে যাবে। তো এই দেখুন, একই সাথে এদিকে আরও 2টো গাছ লাগিয়েছিলাম, সে 2টো গাছ ভালোই আছে, কিন্তু এই পিছনের গাছটাতে পাতা কুঁকড়ানো শুরু করেছে। এবার একই জায়গাতে রাখলে ভালো গাছ দুটোতেও ফাঙ্গাস এর আক্রমণ হয়ে যেতে পারে। আর আপনারা তো জানেনই আমি কোনো প্রকারের কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল ব্যবহার করি না গাছে। তো এটাকে একদমই অর্গ্যানিক উপায়ে কিভাবে এর প্রতিকার করা যায় সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। দেখুন, পাতাগুলোতে কিন্তু পোকা ধরেনি। লঙ্কা গাছে যে পোকাটা ধরে সেটা পাতার নিচের দিকে থাকে, ছোট ছোট একটু হলুদ সবুজ রঙের, একেবারে পাতার রঙেরই মোটের উপরে একটা পোকার আক্রমণ লঙ্কা গাছে হয়। কিন্তু এটি কিন্তু পোকার আক্রমণ নয়, পাতার নিচে কোনো প্রকারের পোকা নেই, কিন্তু পাতা কুঁকড়ে যাচ্ছে, কারণ এটি একটি ফাঙ্গাল ইনফেকশন। তো ফাঙ্গাল ইনফেকশনে যেটা হয়, আর যে কারণে হয় প্রধানত, যদি মাটিতে অতিরিক্ত পরিমাণে জল জমে থাকে তখন প্রচুর পরিমাণে ফাঙ্গাল ইনফেকশন গাছে দেখা দেয়। কিন্তু এখানে কিন্তু একই সয়েল মিক্সে এই 3টে গাছ লাগিয়েছি, 3টের মধ্যে 2টোতে প্রবলেম হয়নি আর একটাতে প্রবলেম হয়েছে। আর এখানে দেখুন আমার বাগানে আরও একটা লঙ্কার গাছ রয়েছে। এটা কিন্তু বাড়ির দানা থেকে বসানো নয়, এটি 5 টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এটি লাগিয়েছিলাম শীতের শুরুর একদম মুখের দিকে। তো এই গাছগুলো বেশ বড় হয়ে গেছে, আর দেখছি কয়েকটা ফুলও এসেছে। তো ওটাতেও খুব একটা ফাঙ্গাসের প্রবলেম নেই, তবে দেখলাম একটা পাতা একটুখানি কুঁকড়েছে। আর এখানে আর একটা ছোট্ট চারা রেডি করছি। লঙ্কার গাছ 4-5টা যদি থাকে বাড়িতে, তাহলে কিন্তু সারা বছর লঙ্কা কিনবার কোনো চিন্তা থাকে না, আর ফলন কিন্তু খুবই ভালো হয়, আর পরিচর্যাও অত বিশেষ কিছু লাগে না। কিন্তু এই যে পাতা কুঁকড়ানোর সমস্যা, এই সমস্যার হাত থেকে গাছটিকে বাঁচাবার জন্য দেখুন সবার আগে যেটা করা দরকার সেটা হচ্ছে, যে কটা পাতা দেখতে পাচ্ছেন পাতা কুঁকড়িয়ে যাচ্ছে সেগুলোকে ছিঁড়ে ফেলা। তো ছিঁড়ে ফেলার সময় আমাদেরকে লক্ষ্য রাখবেন যে পাতা কুঁকড়ানোর যে প্রধান সমস্যাটা হয় সেটা কিন্তু ডগার পাতাতে হয়, কিন্তু নিচের দিকে পাতা খুব একটা কুঁকড়ায় না। দেখুন ভালোই রয়েছে, কিন্তু ডগার দিকে সমস্ত পাতাগুলো এইভাবে কুঁকড়িয়ে ছোট ছোট বার হচ্ছে। এই কুঁকড়ানো ছোট পাতাগুলো কিন্তু গাছের জন্য খাবার তৈরি করতে পারে না, তার জন্য গাছ অপুষ্টির শিকার হয়, আর কিছুদিন পরেই গাছটি আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে আর মরে যায়। আর এই সমস্ত গাছে কিন্তু ফুল আর ফল ধরে না, আর কখনো যদি ধরেও প্রচণ্ড কম ধরে। এই দেখুন, তো এর প্রতিকার করবার জন্য সবার আগে আপনাদেরকে ডগার দিক থেকে যে পরিমাণে পাতাগুলো কুঁকড়িয়ে কুঁকড়িয়ে যাবে সেই পাতাগুলোকে সবার আগে ছিঁড়ে ফেলতে হবে। গাছের গোড়া থেকে আগাছা পরিষ্কার করে গাছের গোড়ায় বায়ু চলাচলকে স্বাভাবিক রাখতে হবে। আর এই দেখুন, এই গাছটির গোড়ায় একটা ছোট পিটুনিয়া ফুলের চারাও বেশ বড় হয়ে উঠেছিল, তো সেটাকেও তুলে দিলাম।
তো যে কারণটা আপনাদেরকে বললাম যে গাছের গোড়ায় যদি প্রচুর পরিমাণে জল জমে থাকে তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। আর এখানে গোড়ায় হয়েছিল সবুজ নোটে শাক। দেখুন, এগুলোকে ফেলবো না, এগুলোকে নিয়ে যাব, পরের দিন শাক রান্না করব আর ওর মধ্যে মিশিয়ে দেব। তো গাছের গোড়ায় কিন্তু জল জমে যাওয়ার থাকার সমস্যা নেই, কারণ সয়েল মিক্স যখন তৈরি করেছিলাম একই সাথে সয়েল মিক্স তৈরি করেছিলাম, আর সমস্ত গাছেই, অন্য দুটো গাছেতে হয়নি, কিন্তু এই গাছটাতে প্রবলেম হয়েছে। তো এখন আমি শুকনো কুঁকড়ে যাওয়া পাতাগুলোকে তুলে দিলাম। এবার আমরা ব্যবহার করব ছাই। এই যে ছাইটা দেখতে পাচ্ছেন, শহরাঞ্চলে এখন কিন্তু আমাদের এখানে একদমই কাঠকয়লার রান্নাবান্না কেউই করে না বললেই চলে। তো এই যে ছাইটা আমি তৈরি করেছি, এটা কিভাবে তৈরি করেছি এটাও আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে। তো এটা হলো, আমরা যে ছোবা জ্বালাই, মানে হচ্ছে নারকেলের খোসা, যেটাকে আমরা পুজোর জন্য ধুনো জ্বালাই, সেই ছাইটাকেই আমি এখানে নিয়ে এসেছি। তো ওটাও কিন্তু ছাইয়েরই কাজ করে। যদি আপনাদের শহরাঞ্চলে থাকেন আর ছাই পেতে অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনারা এই ছোবা জ্বালানো ছাইটাকেও ব্যবহার করতে পারেন। এবার এই ছাইটাকেই আমি ছিটিয়ে ছিটিয়ে দেখতেই পেলেন ডগার পাতাগুলোকে কেটে ফেলেছি। এখন আর কিছু করার নেই, 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে, যাতে নতুন পাতা যখন বেরোবে সেটাকে লক্ষ্য করতে হবে যে সেটিও ফাঙ্গাল ইনফেকশনের অর্থাৎ কোঁকড়ানো পাতা বার হচ্ছে কিনা। যদি কোঁকড়ানো পাতা বার হয় তাহলে এর মধ্যে নিম অয়েল স্প্রে করা চালু করে দেব। আর নিম অয়েল স্প্রে প্রায় কন্টিনিউয়াস 1 দিন ছাড়া ছাড়া 3 দিন করতে থাকবো। তারপরেও যদি পাতা কোঁকড়ানোর সমস্যা না যায় বা ভালো পাতা না বার হয়, তাহলে কিন্তু গাছটিকে তুলে ফেলাই ভালো হবে। তার কারণ এই ছাদ বাগানে অল্প গাছ, অল্প মাটি তৈরি, তার মধ্যে একটা গাছ যদি এই ধরনের রোগগ্রস্ত হয়ে যায়, তাহলে তার থেকে ইনফেকশনটা অন্যান্য ভালো গাছেও কিন্তু ছড়াবার সমস্যা হতে পারে। তো যদি এর ছাই দেওয়ার পরে ভালো হয়ে যায় গাছ, তাহলে তো খুবই ভালো কথা। তো তারপরেও যদি পাতা কুঁকড়ায়, তখন দেব নিম অয়েল। আর নিম অয়েল দিয়েও যদি সুরাহা না হয়, তাহলে কিন্তু গাছটিকে আমি তুলেই ফেলবো। তো দেখুন, ওই গাছটিতে দিয়ে দিলাম, সাথে আমি পাশের গাছগুলোতেও অল্প অল্প করে ছাই ছড়িয়ে দিলাম। কারণ বলা যায় না যে একটা গাছে যখন ইনফেকশন হয়েছে, আশেপাশের গাছগুলোও কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। তো তার জন্য এই গাছটিকে এখন কিন্তু ওই ভালো গাছগুলোর সাথেও রাখবো না, একটু আলাদা করেই রাখবো। কারণ যেমন আমরা জানি যে বাড়িতে যদি কারো সর্দি কাশি হয়, তো পরিবারের অন্য লোকদেরও হওয়ার সম্ভাবনা থাকে, গাছেদের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। যেহেতু এই গাছটাতে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, সেহেতু এর থেকে আশেপাশের গাছগুলোতেও কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। তো এই লঙ্কার গাছটিকে একদম আলাদা করে রাখতে হবে এখন কিছুদিন। আর এই দিকে দেখুন, কিছুদিন আগে আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন যে বেগুনের গাছগুলো পুরোই কিন্তু আধমরা হয়ে গেছিল। তো আধমরা হয়ে যাওয়ার পরে এই গাছগুলোকে কিভাবে আমি রিপোর্টিং করেছিলাম সেটা তো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে এই দেখুন, গাছটির এখন আপডেট। গাছগুলি একদমই কিন্তু পুরো তরতাজা হয়ে গেছে, যথেষ্ট পরিমাণে ভালো গ্রোথ আছে, আর সাথে প্রচুর পরিমাণে ফুলও এসেছে, আর কয়েকটা দেখছি গোড়ার দিকে ছোট ছোট ফলও ধরেছে। তো গাছে যখন একদমই মানে সমস্যা শুরু হয়, তখন কিন্তু একটা খুবই ভালো উপায় যে গাছে রিপোর্টিং করে দেওয়া। বেগুন গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ আর ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছিলো। তো গাছটির ডালপালা কেটে সুন্দরভাবে রিপোর্টিং করেছিলাম সয়েল মিক্সে। তো সেখান থেকে দেখুন গাছটি এখন কিন্তু পুরোই রিকভারি করে গেছে। এবছর শীতের শুরুতে 1 কেজি মতো পেঁয়াজ নিয়ে এসে এইভাবে মাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম। সেখান থেকেই আমি প্রায় 3-4 বার হারভেস্টিং করেছি পেঁয়াজ কলি, 1 মুঠো করে। সেগুলো তো আপনারা আমার ভিডিওতে দেখতেই পেয়েছেন। তো আজকে দেখুন আবার কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ কলি রেডি হয়ে গেছে হারভেস্টিংয়ের জন্য। তো এখান থেকে বেশ খানিকটা আজকে হারভেস্টিং করে নেব। বাড়ির জিনিস তো কচি থাকাকালীন খাওয়াই ভালো। বেশি দিন যদি আমি এটাকে রেখে দিই, তারপরে কিন্তু পেঁয়াজগুলি গোড়ার দিক থেকে শক্ত হতে শুরু করে। তো আজকে এখান থেকে হারভেস্ট করে নেব। তো আর এই যে আমার বেডটা দেখতে পাচ্ছেন মেঝের উপরে করা আছে, এই বেডটা এতখানি চওড়া যে এদিক থেকে বসে কিন্তু ওই সামনের দিক থেকে পেঁয়াজগুলি হারভেস্ট করা যায় না।
তার জন্য পুরোপুরি চলে যেতে হলো জমিটার ওপরে। তো এই দেখুন, এবার একটা একটা করে সমস্ত পেঁয়াজকলিগুলোকে হারভেস্ট করে নেব। প্রত্যেক দিনেই আমার ভিডিওতে আপনারা কিছু না কিছু একটা হারভেস্টিং দেখতে পান, কারণ আমি একদিনে সমস্ত সবজি কিছুতেই হারভেস্টিংয়ের পক্ষে নই। কারণ দেখুন, নিয়ে গিয়ে তো রাখতে হবে সেই ফ্রিজেই, তো ফ্রিজে না রেখে প্রত্যেক দিনের খাবারটা যদি আমরা তুলে নিয়ে যাই এখান থেকে, তো তাতে কিন্তু কোনোই ক্ষতি নেই, তাতে ভালো উপকারী আছে বলতে গেলে। কারণ ফ্রিজে রাখতে হবে না, প্রত্যেক দিনের তাজা সবজি প্রত্যেক দিন খাবো। আর বাজারে তো আসেই স্টকের সবজি, তার থেকে নিজে যখন বাগানে তৈরি করছি, তাহলে আর ফ্রিজে রেখে কেনই বা বাসি করব বলুন। তা এই যে সমস্ত পেঁয়াজকলিগুলো তোলা হয়ে গেছে, পুরো এক মুঠো হারভেস্টিং হয়েছে। এই দেখুন কত সুন্দর তাজা সবজি তৈরি হয়ে গেছে ছাদ বাগানে। আজকের ভিডিওতে পেঁয়াজকলি হারভেস্টিং করলাম, আর কালকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সর্ষে শাক হারভেস্টিং, কারণ সর্ষে শাকগুলো হারভেস্টিং করবার জন্য একদম রেডি হয়ে গেছে। কালকে ওগুলোকে হারভেস্টিং করব। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে